বিএলওর কাজে শিক্ষকদের ছাড়তে নারাজ সংসদ, শিক্ষকদের ছাড়তে নারাজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষকদের বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ, সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। শিক্ষককে বিএলও নিয়োগ করলে পরীক্ষায় সমস্যার আশঙ্কা রয়েছে, শিক্ষকদের ছাড় দিতে অনুরোধ সংসদের। 8 থেকে 22 সেপ্টেম্বর এবং তার ঠিক আগে পরে কয়েকদিন ওই সময় যথাসম্ভব যাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা টিচার রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের বিএলও ডিউটি যথাসম্ভব যাতে কম দেওয়া হয়। কারণ না হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা বিরাট বড় পাবলিক এক্সামিনেশন, যেখানে 7 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। প্রায় 2200 থেকে 2300 আমার টোটাল ভেন্যু থাকছে। ফলে সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু আয়োজনে সমস্যা হতে পারে। আপনারা এটা ইলেকশন কমিশনকে কেন জানাচ্ছেন না, মানে জেলায় জেলায় কেন বলছেন? আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট গভর্নমেন্টকে জানাচ্ছি যাতে তারা সেটাকে ডাইরেক্টলি কমিউনিকেট করেন। আন্তর্জাতিক রিপোর্টেও বাঙালি নির্যাতন, আন্তর্জাতিক রিপোর্টেও বাঙালি নির্যাতনের উল্লেখ। নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্টেও বাঙালি নির্যাতন, একাধিক বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা অত্যাচার। বাঙালি হেনস্থায় সরব নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ। বিভাজনের রাজনীতি বলে তোপ সংস্থার এশিয়া ডিরেক্টরের। অবিলম্বে বাঙালি হেনস্থা বন্ধ হোক, এক্স স্যান্ডেলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন তৃণমূলের। বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা। বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। 21 মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই মতো 27 জুলাই রবিবার থেকে পথে নামছে তৃণমূল। রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি। রবিবার নানুরে তৃণমূলের সভা, সোমবার বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ভাষা আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, কাউকে আটক, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। রেখে পর আমাকে বেসেফের হাতে দিয়েছে, বেসেফ রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন 21 মঞ্চ থেকে, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। 2026-এ জিতবেন তো, লড়াই করবেন তো। হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়। কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। রবিবার বীরভূম থেকে শুরু তৃণমূলের কর্মসূচি। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা, উভয় ক্ষেত্রেই বাঙালি আবেগ জড়িত রয়েছে এমন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই করতে নেবে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাষা আন্দোলনকে সামনে রেখে পুরোদস্তুর দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রবিবার থেকে ভাষা আন্দোলনে তৃণমূল। বীরভূম থেকে শুরু ভাষা আন্দোলন। সোমবার শান্তিনিকেতনে ভাষা আন্দোলনের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে বৈঠক তৃণমূল জেলা কমিটির। বৈঠকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায় সহ জেলা নেতৃত্ব। 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, তিনি পদযাত্রায় অংশ নেবেন। বাংলা ভাষার আন্দোলন নানু দিবস থেকেই শুরু করতে হবে এবং এটা আমরা মনে করি আমাদের গর্ব, আমাদের অহংকার
যে মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলনের সূচনা করছেন এই রবীন্দ্রনাথের কর্মভূমি থেকে। নদিয়া 107 পরিযায়ী শ্রমিককে উদ্ধার। 4 রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটকদের উদ্ধার। আটক 107 শ্রমিককে উদ্ধার কৃষ্ণনগর পুলিশ জেলার। ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিশগড় থেকে উদ্ধার। মহারাষ্ট্রে আটক 3 শ্রমিকের জন্য যোগাযোগ। মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ রাজ্য পুলিশের। গুড়গা হরিয়ানায় আমরা ওখানেতে 20 বছর থেকে থাকি। ওখানকার পুলিশ আসছে, বাংলাতে কথা বলছে, বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়ে যাচ্ছে। আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। এই জন্য আমার বাবাকে ফোন করেছি। আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের ঊর্ধ্বান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে। কেন ধরল আপনার ভাইকে? বাংলাতে কথা বললে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়েছে, বলছে তোরা বাংলাদেশি। আমি প্রশাসনের উদ্যোগে ছাড়া পেলাম। কালীগঞ্জ থানা থেকে কাগজপত্র পাঠিয়েছে, কথা বলে তারপরে ছাড়িয়েছে। আমি কর্মসংস্থানে দিল্লিতে এসেছিলাম কাজ করতে। তা আমাকে হরিয়ানা পুলিশ ধরেছিল আজ 6 দিন আগে। তা আমাদের টেহট্ট থানার যে আইসি আছেন ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয়। সবাইকে রিলিজ করা হয়েছে এখন, আর এটা আমরা অফিসিয়াল কমিউনিকেশন কে থ্রু আমরা এটা প্রসেস করছি, আর ডিএম অফিস কে থ্রু এটা ইনফরমেশন যাচ্ছে। আফটার ভেরিফিকেশন সবাইকে রিলিজ করা হয়েছে। আমরা ইনফরমেশন যখন পাই আমরা সঙ্গে সঙ্গে ও ইনফরমেশন নিয়ে কনসার্ন যেখানে ডিটেইন করা হচ্ছে ওখানে আমরা কমিউনিকেট করছি। যদি কোনো সমস্যা করে সঙ্গে থানায় যোগাযোগ করে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে থানায় ওনারা যোগাযোগ করতে পারে। অন্যদিকে চাপে পড়ে বাঙালি শ্রমিকদের মুক্তি। গুরুগ্রামে বাংলা 30 পরিযায়ীকে ছাড়ল পুলিশ। বাংলা বলায় 30 জনকে ডিটেনশন ক্যাম্পে, আর 30 বাঙালি শ্রমিককে আটকে রাখে গুরুগ্রাম পুলিশ। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনে সংসদের স্বরূপ তৃণমূল। গতকালই মুক্তি গুরুগ্রামে আটক 30 বাঙালি শ্রমিককে। अब यहाँ पे काम करते हैं? हाँ जी। हाँ, कितने लोगों को आके रखे थे यहाँ पे? करीबन रखा होगा, मतलब 30-40 के करीब। अच्छा, कितने दिनों से रखा होगा यहाँ पे? रखा था 3-4 दिन रखा था। तो पुलिस ही आके रख के गई थी? हाँ जी। खाना वाना आपने देखा था इनका? नहीं, खाना वाना दिया था। इसमें सिर्फ लड़के थे या मतलब औरतें भी थी? नहीं, लड़के देखे थे जी हमने तो। औरतें भी थी? नहीं, और तो नहीं देखी। औरतें नहीं देखी थी। यहाँ पे बच्चे भी नहीं देखे। একের পর এক সাংসদদের তরফ থেকে প্রশ্ন তোলার পর এবং লোকসভা উত্তাল হওয়ার পরই কি তড়িঘড়ি ছেড়ে দেওয়া হলো যে সমস্ত হরিয়ানার বিশেষত গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকদেরকে কদিন আগে পর্যন্ত এই সেক্টর 10-এর কমিউনিটি সেন্টারে এখানে এনে রাখা হয়েছিল অন্ততপক্ষে 20 থেকে 30 জন পরিযায়ী শ্রমিককে। এবং এখানকার যারা নিরাপত্তা কর্মীরা আছেন তারা বলছেন যে একে একে এদের সবাইকেই ছেড়ে দেওয়া হয় এবং গতকাল অর্থাৎ শুক্রবার তাদের প্রত্যেককে এই কমিউনিটি সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে যদি ছেড়ে দেওয়াই হলো তার মানে ডকুমেন্ট ভেরিফাই করা হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রমাণিত যে তারা ভারতীয় নাগরিক এবং সেই জন্যই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে এই কাজটাই কি তাদেরকে তাদের বাড়িতে রেখে করা যেত না? এই ডিটেনশন সেন্টারে আনার কি প্রয়োজনীয়তা ছিল, নাকি চাপ বাড়াতেই এই কৌশল নিয়েছিল হরিয়ানা পুলিশ? ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, গুরুগ্রাম, হরিয়ানা। প্রথম থেকে আপনাদের মনে করাবো, দেখুন দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ প্রথম দেওয়া হয়েছিল। তারপর ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তাকেও এনআরসি নোটিশ দেওয়া হয় অসম সরকারের তরফে। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ। এবার নিশিকান্ত দাস মাথাভাঙার বাসিন্দা, অসম সরকার এনআরসি নোটিশ ধরিয়েছে। মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড জমা দেওয়ার পরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। নিশিকান্তর দাবি, তাকে বলা হয় ভোটার লিস্টে বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে।
উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। কোচবিহারের মাথাভাঙার লতাপাড়া এখানকারই বাসিন্দা নিশিকান্ত দাস। তার দাবি, প্রায় 70 বছর ধরে রাজ্যে থাকেন তিনি, পেশায় ডিম বিক্রেতা। তাকেই এবার এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। নোটিশটাই যে বাংলাদেশি মনে করে সন্দেহ করে নিল, পাঠিয়েছে কোর্টে থেকে আসছে। কোন জায়গা এটা? গুয়াহাটি মহানগর, কামরূপ, বাংলাদেশ। আমরা তো এটা বাবারা তো বাংলাদেশি বোধহয় ছিল, কিন্তু আমরা তো এইখানেই জন্ম। নিশিকান্ত দাসের দাবি, 2 মাস আগে তিনি এনআরসি নোটিশ পান। নোটিশ পেয়ে অসমে গিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড জমাও দেন। এরপরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। তাকে বলা হয় ভোটার তালিকায় তার বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে। উকিলকে এগুলো প্রমাণপত্র সব দেখাইলাম। উকিলে তখন বলতেছে, না এগুলো প্রমাণিত হয় না, আপনার বাবা যে ভোট দিছিল ভোটার লিস্ট ডালাম। তোমার বাড়িতে আইসা খুঁজাখুঁজি করিয়া মানে ভোটার লিস্ট আমি বাইর করলাম। কত হয়েছে, আমরা যে রাজ্যে আছি, যার অধীনে আমরা আছি, ওনারাই মানে আর কি আমাকে বাঁচাইয়া নেয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদনটা রাখলাম। নিশিকান্ত দাস জানিয়েছেন, প্রায় 30 বছর আগে অসমে গিয়েছিলেন শ্রমিকের কাজে। তখন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়, পরে নথি দেখালে ছেড়ে দেওয়া হয়। স্যার ওই ছোট থেকেই জানি এখানেই আছে, এখানেই কাজ করে, এখানেই চলে, এখানেই সবকিছু। মানে আসাম কেন, ভুটানেও যাই, কেরালাও যাই, অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি। উনিও গেছে, বাইরে কাজ করছে। আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না। আতঙ্ক কথাই এগুলো। বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশি হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদেরও। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়। এবার মাথাভাঙার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন। কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, নাগরিকত্ব কে পাবে, এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে। অসমে বসে বাংলার লোককে এনআরসি নোটিশ ধরাচ্ছে, তাদের এখতিয়ারে পড়ে না। রোজ একটা না একটা খবর আসছে, এটা কি করে হতে পারে বলুন তো? বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছে এই বিজেপি। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সমর্থন করছি না, আর অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের, যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া। একের পর এক এনআরসি নোটিশ, এ নিয়ে সরগরম কোচবিহার। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। বাংলার বাসিন্দাদের পরপর এনআরসি নোটিশ। এবার অসম সরকারের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল। কোচবিহারে অসম বাংলা সীমানায় কর্মসূচি। রবিবার জোড়াই মোড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। বাংলার বাসিন্দাদের পরপর এনআরসি নোটিশ। অসম সরকারের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল। কোচবিহারে অসম বাংলা সীমানায় কর্মসূচি। রবিবার জোড়াই মোড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। তুফানগঞ্জ এবং আসাম সীমান্তে জোড়াই মোড়ের পরে আসাম গেটের সম্মুখে আমরা এখানে অবস্থান, বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল আমাদের সংগঠিত হবে। আসাম সরকারকে আমরা এই বার্তা দিতে চাই যে আসামের অভ্যন্তরে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে ভাষার ভিত্তিতে, এটা আমরা গভীর চক্রান্ত দেখতে পাচ্ছি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। 27-এর পর থেকে প্রত্যেকটি শনিবার এবং রবিবার প্রত্যেকটা ব্লকে, অঞ্চলে এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ডে এটা রোটেশনালি এই কর্মসূচিগুলো চলবে। ভারতের ভোটার বিএনপি নেতা। হ্যাঁ, এবার সেই খবর দেখাবো। 30 বছর ধরে ভারতের ভোটার বিএনপি নেতা। বাগদায় চাঞ্চল্যকর অভিযোগ, শাশুড়িকে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন বাংলাদেশের ওই নেতা। গ্রেফতার তার ভারতীয় স্ত্রী।
রেজাউল মণ্ডল, জন্ম বাংলাদেশে। সেখানকার রাজনৈতিক দল বিএনপির নেতা। সেই রেজাউলই ৩০ বছর ধরে ভারতের ভোটার। চাঞ্চল্যকর এই অভিযোগ উত্তর ২৪ পরগনার বাগদায়। ঘটনার সূত্রপাত মাস ৩ আগে। এক যুবকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা হয়। সেই মামলা তদন্তে বাগদার বিডিওর সঙ্গে যোগাযোগ করে বনগাঁ থানা। তথ্য যাচাইয়ের সময় সামনে আসে ওই যুবকের বাবা রেজাউল মণ্ডল বাংলাদেশি। তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির নেতা, কিন্তু ৩০ বছর ধরে ভারতের ভোটার। বিএনপি নেতা স্ত্রীর খোঁজ মেলে বাগদার আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি এলাকায়। তার নাম শেরফুল মণ্ডল। তার দাবি ৩০ বছর আগে রেজাউলের সঙ্গে বিয়ে হয়। তাদের ৩ ছেলে রয়েছে। বিয়ের কয়েক মাস পর শেরফুল জানতে পারেন রেজাউল বাংলাদেশি। শাশুড়িকে মা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন রেজাউল। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি বেপাত্তা। শেরফুলের দাবি তার স্বামী বাংলাদেশে ফিরে গিয়েছেন। ভারতীয় পরিচয়পত্র পেতে সাহায্য করার অভিযোগে বিএনপি নেতার ভারতীয় বউকে গ্রেফতার করেছে পুলিশ। রেজাউল মণ্ডল। রেজাউল মণ্ডল কোথাকার বাসিন্দা উনি? উনি বাংলাদেশের। বাংলাদেশে? এ দেশে ছিল, কিন্তু পরে জানতে পারি বাংলাদেশ। মানে বিয়ের পরে জানতে পারি? হ্যাঁ হ্যাঁ। আপনার কতদিন আগে বিয়ে হয়েছে? তা 30 বছর আগে। 30 বছর আগে। উনি এখন কোথায় আছে? বাংলাদেশে চলে গেছে। কতদিন আগে চলে গেছে? বছর 1.5 হয়ে যাচ্ছে। বছর 1.5। আমার ভোট কেটে দেবে? কার ভোট কেটে দেবে? স্বামীর। স্বামীর ভোট কেটে দেবে কেন? ওই উনি বাংলাদেশি তাই। আমরা পেয়েছিলাম, অভিযোগ আমরা পেয়েছিলাম, তার ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সূচনা পর্বে যখন আমাদের ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান, তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।